বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিকে দিকে অশান্তি রাহাজানির ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ দিনের পর দিন বাড়ছে। ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। দিন কয়েক আগে বাংলাদেশের প্রথম সারির প্রায় 170-এর বেশি জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই দেশের জঙ্গি সংগঠনগুলো আরও বেশি করে সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গারা চোরাপথে বাংলাদেশে ঢুকে পড়ছে। অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের রিপোর্ট বলছে প্রায় 80,000 রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে পড়ে বিভিন্ন জায়গায় আস্তানা গেড়েছে। তাতেই চিন্তার মধ্যে আছে ইউনূস প্রশাসন। একদিকে গোটা দেশ জুড়ে অস্থির পরিস্থিতি, তার মধ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ সরকারকে ঘোর চিন্তার মধ্যে ফেলেছে। এক কথায় বলতে গেলে অন্তর্বর্তী সরকারের মাথায় বসে মোহাম্মদ ইউনূস দেশের এই অস্থির পরিস্থিতির হ্রাস কিছুতেই টানতে পারছে না, যা একটা সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। জানা গিয়েছে D8 সামিটে যোগ দিতে বুধবার কায়রোতে যান ইউনূস। মায়ানমার তথা রোহিঙ্গা ইস্যু নিয়ে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ডক্টর জমরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস জানান, গত কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। 2017 সালের অগস্টে মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে পড়ে প্রায় 7 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। সূত্রের খবর, বর্তমানে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারেই রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়েছেন তৎকালীন হাসিনা সরকার। সাম্প্রতিক সময়ে ফের দলে দলে দেশে রোহিঙ্গা ঢুকে পড়ায় চিন্তায় পড়েছে ইউনূস সরকার। বাংলাদেশে কবে ভোট হবে? আদৌ কি ইউনূস সরকার বাংলাদেশে ভোট চায়? যদি চায়, তাহলে কি তারা মানুষকে ভয় পাচ্ছেন? তাহলে কেন পিছিয়ে গেল বাংলাদেশের ভোটের দিন? তাহলে কি ক্ষমতালোভী ইউনূস পুরোপুরি হাসিনার ফেলে যাওয়া সিংহাসনে বসেই নিজে প্রমাণ করতে চাইছেন যে তারা স্বৈরাচারী? তা না হলে কেন বারবার নির্বাচন করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ? এখন এটাই প্রশ্ন, কারণ বাংলাদেশের ভোট নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আগামী বছরেও ভোট হচ্ছে না বাংলাদেশে। এই কথার পরে অনেকেই মনে করছেন সংস্কারের দোহাই দিয়ে হয়তো ভোট নাও করাতে পারে ইউনূস সরকার, আর তা পিছিয়ে দেওয়া যেতে পারে। তাই বাংলাদেশের ভোট কবে হবে সেটাই ফের প্রশ্নের মুখে। গত 5ই অগস্ট বাংলাদেশ ছাড়তে হয় হাসিনাকে। ভারতে চলে আসেন হাসিনা। তার চলে যাওয়ার পরেই এই বাংলাদেশ দখল নেয় ইউনূস সরকার। তারপরেই ভিতরেও বাইরে রীতিমতো চাপের মুখে পড়ে ইউনূস। তিনি যে কী করতে চাইছেন তা বুঝে ওঠা দায়। এই নির্বাচন যে পিছিয়ে যাওয়া তার মস্তিষ্ক প্রসূত নাকি অন্য কারোর মদতে, সেটাও খুঁজে বেড়াচ্ছে মানুষজন, প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে। আর এই প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে। ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত ভোটের দাবিতে সরব হয় বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলি। একই সঙ্গে আওয়ামী লীগও গণতন্ত্র রক্ষার জন্য ভোট প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠনের দাবি তোলে। তবে কি ভাবছেন ইউনূস? এর আগে তিনি ভোট নিয়ে কি বলেছেন শুনুন। আমরা শুনবো মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি বলেছেন। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন।
সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। এবার তিনি নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই বেশি জোর দিচ্ছেন। তবে সেই সংস্কার কবে শেষ হবে এবং কবে ভোট হবে সেটাই প্রশ্ন। এখন ইন্ডিয়ার দিকে আঙুল তুললেও চাপেই রয়েছে ইউনূস সরকার। তার বিরুদ্ধে বাংলাদেশের দেওয়ালে উঠছে জয় বাংলা স্লোগান। পুলিশও সেই প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়েছে, দিকে দিকে উঠছে স্লোগান। ইউনূস সরকারের সেই সব স্লোগান বন্ধ করতে রীতিমতো কড়া হাতে দমনপীড়ন করছে। অত্যাচারের খবরও সামনে চলে আসছে। এখানেই ফের প্রশ্ন উঠছে, তাহলে কি গোটা বিষয়টি স্বৈরাচারী পদক্ষেপ? কি বলেছেন নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস? আমরা আরও একবার শুনব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।